গুপ্তরা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে, সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। বরিশাল ও ফরিদপুরে জনসভা, নারীর অসম্মানকারীদের কঠোর সমালোচনা। কোনো বাধাই নির্বাচনে বিজয় ঠেকাতে পারবে না, কুড়িগ্রামের জনসভায় জামায়াতের আমির। লালমনিরহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনে ভোট স্থগিত। নির্বাচন নিয়ে শঙ্কা নেই, সহিংসতা হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং হাওড় জেলার সুনামগঞ্জে নির্বাচনের জয় পরাজয় নির্ধারণ করবে নারী ভোটাররা। কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, চিকিৎসা সেবা উন্নয়নের দাবি। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। গুপ্তরা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে, এদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের বেলস পার্কের জনসভায় এই কথা বলেছেন তিনি। পরে বিকেলে ফরিদপুরের জনসভায় যোগ দিয়ে বলেন, যারা নারীদের নিয়ে বাজে মন্তব্য করে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আগুনমুখা থেকে তেঁতুলিয়া, বিষখালী, ধানসিঁড়ি আর কালীগঙ্গার সব স্রোত মিশেছিল কীর্তনখোলা পাড়ের বেলস পার্ক মাঠে। জনসমুদ্রের জোয়ারে ভেসেছিল বরিশালে তারেক রহমানের জনসভা। দক্ষিণ পূবের ভোলা, পশ্চিমের বরগুনা, সমুদ্র পাড়ের পটুয়াখালী আর পার্শ্ববর্তী জালকাঠি, পিরোজপুর জেলার লক্ষাধিক বিএনপি কর্মীর বর্ণিল স্রোত এসে মিশেছিল বরিশাল নগরীর বুকে। দুপুরে জনসভার মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মুহূর্তেই উচ্ছ্বাসে ভেসে যায় বেলস পার্কের জনস্রোত। আশ্বাস দেন নদী ভাঙন রোধ ও এ অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের। হিমাগার তৈরি করতে হবে কৃষকদের সুবিধার জন্য, আমাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য স্কুল কলেজগুলোকে সঠিকভাবে সুন্দর করে দাঁড় করাতে হবে। মানুষ যাতে চিকিৎসা পায় তার ব্যবস্থা আমাদের করতে হবে। বেকার যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। গুপ্ত দলের লোকেরা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে মন্তব্য করে এদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। এই সব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, প্রতিপক্ষ বিভিন্ন জায়গায় ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। ভোট নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্নভাবে শুনতে পাচ্ছে যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনের উত্তাপ ছড়াচ্ছে, কিন্তু বিএনপির এই জনসভা ভোটের ব্যালটে কতটা উত্তাপ ছড়াবে সেটি 12ই ফেব্রুয়ারি জানা যাবে। তবে এখানে যোগ দেওয়া কর্মীরা দাবি করছেন, জনসভার এই বিপুল উপস্থিতি ভোটের ব্যালটে প্রভাব ফেলবে। এরপরেই তারেক রহমান যোগ দেন দেশের মধ্যাঞ্চল হিসেবে পরিচিত ফরিদপুরে। সকাল থেকেই তার অপেক্ষা ছিল পদ্মাপাড়ের মানুষ। পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতির পাশাপাশি যারা মা বোনদের নিয়ে বাজে মন্তব্য করে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই এলাকা একটি অন্যতম প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙন। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে নদী ভাঙন যেভাবে হোক আমাদেরকে এটার মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রত্যেকটি জেলার কি কি কলকারখানা তৈরি করা যায়, যে সকল কলকারখানা তৈরি করলে পরে সেই এলাকার মানুষের কর্মসংস্থান হবে। এটি ছিল বিএনপির শেষ বিভাগীয় নির্বাচনী জনসভা। 8 বিভাগের জনসভাগুলো বিএনপিকে ভোটের দৌড়ে কতটা এগিয়ে রাখবে সেটি এখন সময়ের প্রশ্ন। সামনে আমাদের কাজ একটাই, দেশ গঠন এবং মানুষের ভাগ্যের পরিবর্তন। জাওয়াদ মাহমুদ, এখন। নির্বাচনে এবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেছেন, জামায়াত বসন্তের কোকিলের মতো বিপদের সময় দেশ ছেড়ে চলে যায়নি।
অতীতের মতোই সুখে দুঃখে মানুষের পাশে থাকবে। উত্তরবঙ্গে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে তিস্তা নদীর জীবন ফিরিয়ে আনা হবে। বিভিন্ন জায়গায় নিপীড়নের সমালোচনা করে নারীদের লড়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন জামায়াতের আমির। লালমনিরহাট থেকে হাসিব বিল্লার প্রতিবেদন। তিস্তা নদীর অববাহিকায় গড়ে ওঠা জনপদ লালমনিরহাট ও নীলফামারী জেলার মানুষের ঢল নামে তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে। উত্তরাঞ্চলের লাইফলাইন খ্যাত তিস্তা এখানকার মানুষের কাছে এক দীর্ঘশ্বাসের নাম। গ্রীষ্মকালে ধুধু বালুচর আর বর্ষায় বন্যা ও ভাঙনে উত্তরের 5 জেলার মানুষের জীবন জীবিকা ভারতের স্বার্থের কাছে যেন বন্দী। সংসদ নির্বাচনের 1 সপ্তাহ আগে এই জনপদের উন্নয়নে জামাত আমিরের পরিকল্পনা শোনার জন্য ভোর থেকে স্থানীয় জনগণের অপেক্ষা শুরু হয়। দুপুরে মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, উত্তরাঞ্চল থেকেই উন্নয়নের বিসমিল্লাহ হবে। এ সময় দেশের মাটি ও মানুষের পাশে থাকার প্রত্যয় জানান তিনি। রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়, রাজনীতির নাম মামলাবাজি নয়, রাজনীতির নাম মানুষকে কষ্ট দেওয়া নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন জামাত আমির। আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কাল আর মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। বক্তব্য শেষে লালমনিরহাট ও নীলফামারীর 7টি আসনে দাঁড়িপাল্লার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন 11 দলীয় জোটের শীর্ষ নেতা। দীর্ঘ 4 দশক ধরে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ঝুলে আছে। এদিকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও অনেক পরিকল্পনা হয়েছে, কিন্তু এর বাস্তবায়ন শুরু হয়নি। রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। সবশেষ জামাত আমির এই তিস্তা হেলিপ্যাড মাঠে যে প্রতিশ্রুতি দিলেন তা এই জনপদের মানুষকে কতটা আকৃষ্ট করলো তার রায় হবে আগামী 12 ফেব্রুয়ারি। এর আগে দেশের সর্ব উত্তরের সীমানা ঘেঁষা জেলা কুড়িগ্রামে 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশ ঘিরে সকাল থেকে মিছিল আসতে থাকে সরকারি কলেজ মাঠ অভিমুখে। জনস্রোতের অপেক্ষার প্রহর ঘুঁচিয়ে জামাত আমির মঞ্চে আসেন বেলা 12:30টায়। সমালোচনা করেন নারী নিপীড়নের। অভিযোগের আঙ্গুল তুলেন বিএনপির দিকে। আমাদের জন্য নদীর অনুকূল স্রোত নাই, আমরা নদীর পাল্টা স্রোতে সাঁতার কাটছি। আমরা দমে যাব না ইনশাআল্লাহ। আমরা মঞ্জিলে পৌঁছবো এই জাতিকে নিয়ে মুক্তির মঞ্জিলে। নির্বাচিত হলে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি জনগণের চুরি হওয়া টাকা পুনরুদ্ধারের হুঁশিয়ারিও দেন 11 দলীয় জোটের এই শীর্ষ নেতা। নদী ভাঙ্গন রোধের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে। নদী সংস্কারের কাজ করে নাই। জনগণের টাকা জনগণের রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাআল্লাহ। এই মঞ্চ থেকে 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেবার আহ্বান জানান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সত্য এখন মানুষের দূরগুড়া এসে দরজায় এসে বলছে টক টক টক, জেগে উঠো। হাসিব বিল্লাহ, এখন লালমনিরহাট। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অভ্যুত্থান পরবর্তীতে জামায়াতে ইসলামী কোনো চাঁদাবাজি করেনি, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা করেনি, জনগণের হয়ে পাহারাদারের দায়িত্ব পালন করেছে। তিনি আরও বলেন, আমরা সিজনাল পলিটিশিয়ান না, বসন্তের কোকিলও না। আমরা বাংলাদেশে ছিলাম আর এদেশেই থাকব। বুধবার বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘুরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। বলে যান, সেদিনের কবর রচনা হয়ে গেছে। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন এখন আর নাই। এখানে আবার গায়ের শক্তি, কালো টাকা, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুভারিং কিছুই মানা হবে না। যেই যুবকরা খালি হাতে বুক ছিটিয়ে মুক্তি আনতে পেরেছে সেই যুবকরা 12 তারিখও বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি এবং শেরপুর 3 আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজা সম্পন্ন হয়েছে। দুপুর 2:30টায় পৌর ঈদগাহ মাঠে জানাজা নামাজে ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। এর আগে বাদ জোহর জেলার 5 উপজেলা থেকে জানাজা স্থলে উপস্থিত হয় জামায়াতে ইসলামী, বিএনপি ও 11 দলীয় জোটের নেতারা।
এদিকে বিকেল 5টায় নিজ নির্বাচনী এলাকা শ্রীবর্দী কলেজ মাঠে জামায়াত নেতা বাদলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার রাত 10টায় শ্রীবর্দীতে নির্বাচনী জনসভায় অসুস্থ হলে প্রথমে উপজেলা হাসপাতাল এবং পরে ময়মনসিংহে নেয়ার পথে রাত 2টায় তিনি মৃত্যুবরণ করেন। এদিকে তথ্য নিশ্চিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। তিনি জানান, তার মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। আরপিওর 17 অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত হয়েছে। 12 ফেব্রুয়ারির আগে আসনটিতে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই, এমনটি জানিয়েছেন ইসি আব্দুর রহমান এল মাসুদ। দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 3 আসনের একজন প্রার্থী ইন্তেকাল করেছেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আইন অনুযায়ী আরপিওর 17 অনুচ্ছেদ অনুযায়ী ওই নির্বাচনের পরবর্তী পদক্ষেপ, পরবর্তী সকল কিছু বাতিল করা হবে। 12 ফেব্রুয়ারির আগে হওয়ার কোনো সুযোগ নাই, কারণ শিডিউলই ঘোষণা করতে হবে কমপক্ষে 15 দিন সময় দিয়ে। আপিলের সময় আছে, স্ক্রুটিনির সময় আছে, কাজে আপাতত এই মুহূর্তে কখন হবে এইটা এখনই আমরা ঘোষণা দিতে পারছি না। নির্বাচনের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে খুলনায় মতবিনিময় সভা শেষ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সহিংসতা হবে না। নির্বাচনের পরবর্তীতে কোনো সহিংসতা হবে না। আমাদের ফোর্স নির্বাচনকালীন জন্য 7 দিন, ইলেকশনের আগে 4 দিন, ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে 2 দিন থাকবে। আর প্লাস এবারের মতো আধুনিক প্রযুক্তি কোনো সময় ব্যবহার হয়নি, আর এবারের মতো এত সংখ্যক ফোর্সও কোনো দিন ব্যবহার হয়নি, আর এবারের মতো এত আগে সব ফোর্সও ডিপ্লয় হয়নি। সারা দেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। নির্বাচনী প্রচারণার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জামালপুর থেকে জুয়েল রানা, ভোলা থেকে রয়েছেন ইমতিয়াজুর রহমান এবং হিলি থেকে থাকবেন সোহেল রানা। শুরুতে যেতে চাই জুয়েল রানার কাছে। জুয়েল, একটু জানাবেন যে ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন প্রার্থীদের প্রচারণায়, আর শেষ সপ্তাহের প্রচারণা চলছে, কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি? লাইবা, আর মাত্র 8 দিন বাকি, তারপরে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ এই নির্বাচনের শেষ সময় এসে আমরা দেখেছি বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী রয়েছে, তারা কিন্তু শেষ মুহূর্তে এসে নির্বাচনী প্রচারণা একবারে সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ মধ্যরাত পর্যন্ত তারা ভোটারদের ধারে ধারে তারা যাচ্ছে, তাদের সাথে কথা বলছে, উঠান বৈঠক, ছোট ছোট পথসভা, নির্বাচনী সভা, সবকিছুতেই কিন্তু এই মুহূর্তে প্রার্থীর কর্মী সমর্থক তারা কিন্তু ব্যস্ত একটি সময় পার করছে। বলা চলে এই মুহূর্তে নির্বাচন অনেকটাই জমে উঠেছে। আমরা দেখেছি পাড়া মহল্লায় চায়ের দোকানেও কিন্তু সন্ধ্যা বিকাল এই সময় কিন্তু নির্বাচনী আড্ডাও জমে উঠেছে। এই সময় অনেক প্রার্থী যারা আছে তারা কিন্তু তাদের শেষ হিসাব প্রকাশ করছেন, আসলে কাকে ভোট দিবেন সেদিকটাও কিন্তু ভোটাররা তাদের মনস্থির করছে। আরেকটি বিষয় বলা চলে, লাইবা জামালপুর সদর উপজেলার সংসদীয় আসন যে 5 হচ্ছে সেটি 15টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত, বৃহৎ একটি ইউনিয়ন। এখানে 2,81,000 পুরুষ ভোটার এবং 2,95,000 পুরুষ ভোটার, সব মিলে 5,76,000 যে ভোট আছে, সেই বিশাল একটি ভোটার কিন্তু এই মুহূর্তে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উদ্গ্রীব হয়েছে, যেহেতু তারা দীর্ঘ 17 বছর তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেনি, সেই জন্য তারা একটি অস্থির উদ্গ্রীব একটি দিন গুনছে, অর্থাৎ 12 ফেব্রুয়ারি তারা ভোট দিতে অস্থির হয়েছে। আরেকটি বিষয় বলা চলে, এই সময় প্রার্থীরা যে বাড়ি বাড়ি যাচ্ছে, উঠান বৈঠক করছে, পথসভা করছে, সেই সময় তারা উন্নয়নের নানা প্রতিশ্রুতি তারা দিয়ে যাচ্ছে, নির্বাচিত তারা কি কি ধরনের কার্যক্রম তারা পরিচালনা করবে। সব মিলিয়ে বলা চলে এই যে বৃহৎ একটি আসন, অর্থাৎ 5 লক্ষ ভোটারের একটি বিশাল একটি এলাকা, এই এলাকায় কিন্তু এখন মতো অনেক অবহেলিত এলাকা রয়েছে। এখন পর্যন্ত আমরা সদরে যে বাঁশছড়া ইউনিয়ন দুপুর থেকে রয়েছে আমরা দেখলাম, অর্থাৎ এখানে এখন অনেক উন্নয়ন লাগেনি, অনেক উন্নয়ন চলে, অনেক হয়ে রয়েছে, অর্থাৎ বলা হচ্ছে রাস্তাঘাট কালভার্টের উন্নয়ন চলে না। এই ছিল জামালপুর থেকে আমার কাছে লাইবা। জুয়েল রানা, ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই ভোলায় ইমতিয়াজুর রহমানের কাছে। ইমতিয়াজ, একটু জানাবেন, যেমন আমাদেরকে জুয়েল রানা জানাচ্ছিলেন তার সেখানকার নির্বাচনী প্রচারণার খবর, ভোলায় কি পরিস্থিতি দেখছেন, আর প্রার্থীদের মধ্যে নতুনত্ব কোনো আছে কিনা প্রচারণার ক্ষেত্রে?
লাইবা, নির্বাচনের আর মাত্র 7 দিন বাকি। 7 দিনকে সাথে রেখে কিন্তু প্রার্থীরা, বিশেষ করে ভোলার 4 উপজেলার 24 জন প্রার্থী কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতির কথা কিন্তু তারা জানিয়ে আসছে এবং ভোটারদের প্রত্যাশার কথা তারা জানছেন। আমি এখন রয়েছে ভোলা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে। ভোলা সদর আসন থেকে, বিশেষ করে ভোলা 1 আসন থেকে যে জামাতের প্রার্থী রয়েছে অধ্যক্ষ নজরুল ইসলাম, তার একটি গণসংযোগে তিনি কিন্তু সকাল থেকে কিন্তু প্রায় ফজরের পরপরই কিন্তু গণসংযোগ এবং লিফলেট বিতরণের জন্য ভোলার প্রতিটি ভোটারের প্রান্তিক পর্যায়ে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আজকে দুপুর 2টা নাগাদ কিন্তু ভোলা সরকারি স্কুল মাঠে প্রায় জামাতের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় আমির সহ প্রায় সিনিয়র নেতৃবৃন্দ প্রায় 11 দলীয় জোটের কিন্তু একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, নির্বাচনী সমাবেশ। সেই সমাবেশ থেকে কিন্তু ভোলার 1, 2, 3, 4 এবং 4টি আসনে যে সকল জামাতের প্রার্থী রয়েছে সকল প্রার্থীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য কিন্তু তারা ঘোষণা দিয়েছেন এবং এর পরপরই কিন্তু ভোলার প্রতিটি আসনে কিন্তু একযোগে কিন্তু জামাতের পক্ষ থেকে কিন্তু প্রচারণা চালাচ্ছে। শুধু যে জামাত তাই কিন্তু নয়, ভোলার সদর আসনে কিন্তু গরুর গাড়ির প্রার্থী আন্দালিবুর রহমান পার্থ রয়েছে, তারও কিন্তু প্রচারণা রয়েছে। তিনিও কিন্তু প্রান্তিক পর্যায়ে কিন্তু মোটরসাইকেলের যোগে কিন্তু তারা প্রচার এছাড়াও যে ভোলার 2 এর কথা বলি, ভোলা 2 এ কিন্তু একটি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, কেননা গতকালকেও কিন্তু ভোলার 1 উপজেলা প্রায় 4টি স্থানে কিন্তু জামাত এবং বিএনপির মাঝে ধাওয়া পাল্টাতে এবং সংঘর্ষে প্রায় 10 জনের মতো আহত হওয়ার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। শুধু যে ভোলা 2 আসন তা নয়, ভোলা 3, 4 প্রতিটি আসনে কিন্তু একদিকে উৎসব মুখর আমেজে প্রচারণা চলছে, অন্যদিকে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু বিচ্ছিন্নভাবে ঘটছে। এতে করে ভোটারদের মাঝে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। ভোটাররা বলছেন যে এই যে ধাওয়া পাল্টা দেওয়া বা বিচ্ছিন্ন কিছু ঘটনা রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নির্বিঘ্নে করা না হয় তাহলে কিন্তু একটা বিড়ম্বনার সৃষ্টি হবে। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ তথ্য। লাইবা। ভোলা থেকে ইমতিয়াজুর রহমান জানাচ্ছিলেন সেখানকার প্রচারণার খবর। এবারে যেতে চাই হিলিতে, রয়েছেন সোহেল রানা। সোহেল, একটু জানাবেন যে ভোটের মাঠে তো প্রার্থীরা কত প্রতিশ্রুতি দিয়ে থাকেন ভোটারদেরকে, ভোটাররা কতটা সন্তুষ্ট আপনার এলাকায়? লাইবা, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আসনটি মূলত জোটের আসন, সেই জোটের আসনে এবং এবার একক প্রার্থী দিয়ে 2 দল বিএনপি এবং জামাত কিন্তু বেশ জমজমাট ভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে, যাতে করে ভোটের মাঠে এবার একক প্রার্থী জয়ী করে এবং বিগত সময়ের যে রেকর্ড আছে সেটি ভেঙে একক প্রার্থীকে বিজয় করার যে প্রতিশ্রুতি সেটি কিন্তু 2টি দল থেকে দেওয়া হচ্ছে। আমরা বিশেষ করে যেটি লক্ষ্য করেছি, এই আসনটি দিনাজপুরের যে 6টি আসন রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন এবং এই গুরুত্বপূর্ণ আসনে কিন্তু এবার বিএনপি থেকে লড়াই করছেন বিএনপির যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি ধানের শীষের প্রতীকে কিন্তু লড়াই করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেটি জামাত ইসলামী রয়েছেন তিনি আনোয়ারুল ইসলাম, তিনি কিন্তু এই আসন থেকে লড়াই করছেন। তিনি বিগত সময়ে 2বার এই আসন থেকে নির্বাচন করেছেন। তবে এবারে নির্বাচনের প্রেক্ষাপটটা পুরোটাই ভিন্ন, কারণ আগের সময়গুলোতে তারা জোটবদ্ধভাবে নির্বাচন করেছেন এবং এবার এককভাবে প্রার্থিতা দিবার কারণে বেশ আলাদাভাবে তারা প্রচারণা চালাচ্ছে। আমরা যেটি দেখেছি আজ সকাল থেকে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য এবং জামাতের যে প্রার্থী রয়েছে তারা 2 জনে কিন্তু এই হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় কিন্তু আজকে গণসংযোগ পথসভা করেছেন এবং সেখানে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, বিশেষ করে কেন্দ্রীয় যে নির্দেশনাগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছে। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্যসেবা কার্ড, প্রবাসী কার্ড, এই যে প্রতিশ্রুতিগুলো সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে এবং এলাকা ভিত্তিক যে উন্নয়নের কথা সেই প্রতিশ্রুতিগুলো ডাক্তার জাহিদের পক্ষ থেকে আমরা গণসংযোগগুলোতে শুনেছি এবং জামাতের পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে তারা কিন্তু শিল্পনগরী এখানে নেই, শিল্পনগরী গড়ে তুলবেন এবং যে বন্দরটি রয়েছে সেই বন্দরটিকে আরো বাণিজ্যিক গতি কিভাবে ফেরানো যায় এবং ইসলামের যে আইন কানুন গুলো আছে কিভাবে সেটি প্রতিষ্ঠিত করা যায় সেই জায়গাগুলো কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা সব ধরনের মানুষকে নিয়ে কিন্তু ভোটের মধ্যে কাজ করবেন এমন কিন্তু জামাতের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তবে এই যে 2 প্রার্থীর যে প্রতিশ্রুতির ফুলঝুরি সেটিতে কিন্তু সন্তুষ্ট নয় ভোটাররা, কারণ বিগত সময় আওয়ামী শাসন আমল কিংবা অন্যান্য যে শাসন আমলগুলোতে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রার্থীরা সেটির কোনো প্রতিফলন কিন্তু এই আসনটি ঘটেনি। এখানে 4টি উপজেলা রয়েছে, হাকিমপুর, ঘোড়াঘাট এবং নবাবগঞ্জ, এই 4টি উপজেলা নিয়ে কিন্তু এই আসনটি, সেই আসনে কোথাও তেমন একটা ব্যাপক উন্নয়ন হয়নি, যার কারণে বেশ কিছুটা ইয়ার মধ্যে রয়েছে ভোটাররা, তারা বলছেন প্রতিশ্রুতি না, এবার বাস্তবায়ন দেখতে চাই। লাইবা। সারা দেশে জমজমাটভাবে চলছে নির্বাচনী প্রচারণা, আর তার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আবারও জানাবো নির্বাচনী প্রচারণার খবর। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই ভোটারদের মন জয়ের জোর চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা।
নির্বাচনী প্রচারণার বিস্তারিত জানাতে এবারে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিলেট থেকে সন্দীপন শুভ, থাকবেন চট্টগ্রাম থেকে ফয়সাল করিম এবং কুষ্টিয়া থেকে যুক্ত হবেন মেজবাউদ্দিন পলাশ। শুরুতেই যেতে চাই সন্দীপন শুভর কাছে সিলেটে। শুভ, ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন প্রার্থীদের প্রচারণায়? দেখুন, এই মুহূর্তে আমি রয়েছি সিলেট নগরীতে এবং সিলেট নগরীর শাহিদগাতে। এখানে বিশেষ করে জামাতে ইসলামে মনোনীত প্রার্থী যিনি রয়েছেন মাওলানা হাবিবুর রহমান, তার কিন্তু প্রচারণা চলছে এবং প্রার্থী এখানে রয়েছেন। তিনি কিন্তু একদম তৃণমূলে এসেছেন, সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করছেন। শ্রমজীবী মানুষদেরকে নিয়ে একটি উঠান বৈঠক হচ্ছে এবং এখানকার এলাকাবাসী যারা রয়েছেন তাদেরকে নিয়েও কিন্তু তিনি কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের কিন্তু প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন এবং ইনসাফ এবং সাম্যতার যে বাংলাদেশ, সেই বাংলাদেশের কথা বলছেন এবং এলাকার উন্নয়নের ক্ষেত্রে তিনি কিন্তু কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি যদি একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু মোট 6টি সংসদীয় আসন রয়েছে। তার মধ্যে কিন্তু সিলেট 1 আসনে আমরা রয়েছি, যেটি নগর এবং সদর নিয়ে গঠিত। নগরের 36টি ওয়ার্ড রয়েছে এবং 6টি ইউনিয়ন রয়েছে এবং এখানে কিন্তু 6,83,000-এর মতো ভোটার রয়েছেন এবং তারা কিন্তু এবারের যে ভোট হচ্ছে 17 বছর পর কিন্তু একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশে ভোট হচ্ছে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, প্রত্যেক প্রার্থী কিন্তু তার ভোটারদের দ্বারে দ্বারে এই মুহূর্তে যাচ্ছেন এবং তারা মন জয়ের চেষ্টা করছেন। বিশেষ করে আজকে এই যে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, জামাতের মনোনীত প্রার্থী যিনি রয়েছেন মাওলানা হাবিবুর রহমান, তিনিও কিন্তু বারবার চেষ্টা করছেন এবং তিনি কিছু দিন বদলের কথা বলছেন, পরিবর্তনের কথা বলছেন এবং বিশেষ করে তার যে প্রতিশ্রুতি আমরা ইশতেহারে দেখেছি বা তার কথা সুরে বলতে হয় যে তিনি চাঁদাবাজি বন্ধে কাজ করবেন এবং সব ধরনের টেন্ডারবাজি, ছিনতাই, মাদকের বিরুদ্ধে কিন্তু তিনি আওয়াজ তুলতে বলছেন এবং বিশেষ করে শ্রমজীবী মেহনতি মানুষ যারা রয়েছেন তাদের জন্য কাজ করার অঙ্গীকার কিন্তু ব্যক্ত করছেন। এর পাশাপাশি যদি আমি একটু জানিয়ে রাখি, এছাড়াও কিন্তু মোট 8 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন, খন্দকার আব্দুল মুক্তাদির রয়েছেন। এর পাশাপাশি যদি বলি, কমিউনিস্ট পার্টির একজন প্রার্থী রয়েছেন, বাসদের একজন প্রার্থী রয়েছেন, বাসক মার্ক্সবাদী রয়েছেন। মোট 8 জন প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভিন্ন মতাদর্শ, ভিন্ন আদর্শের যে প্রার্থীরা, তাদের সমন্বয়ে যে আজকের এই যে সমাবেশ চলছে এবং তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকের কণ্ঠে কিন্তু একটা সুন্দর সিলেট গঠনের তারা বার্তা দিচ্ছেন এবং তারা বলছেন যে আসলে এই যে 17 বছরের নিপীড়ন, তারা দুঃশাসন এবং নির্বাচনহীনতার যে সংস্কৃতি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে, সুন্দর একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করবেন বলে আমাদেরকে জেনেছেন। এই ছিল আসলে সিলেটের শাহিদগাঁ থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই ফয়সালের কাছে চট্টগ্রামে। ফয়সাল, কোন প্রার্থীর প্রচারণায় রয়েছেন আর শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন একটু জানান আমাদের। লাইভাকে ধরতে গেলে প্রচারণার সময় খুবই কম, 1 সপ্তাহেরও কম সময় আছে এবং প্রতিটি দিনকে আসলে কাজে লাগাচ্ছে। শেষ মুহূর্তে প্রচারণা বলা চলে এবং তারা কিন্তু একেবারে পুরো দমে, পুরো শক্তি নিয়োগ করে প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন এলাকায় আমরা দেখছি প্রার্থীরা চষে বেড়াচ্ছেন সকাল থেকে একেবারে রাত অবধি। আমরা আছি চট্টগ্রামের হালি শহর এলাকা, চট্টগ্রাম 10 সংসদীয় আসন। এখানে আজকে প্রচারণা চালাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আল নোমান এবং তিনি আজকে বিকেল থেকেই প্রচারণার মাঠে আছেন। আমরা দেখছি যে একেবারে ভোটারদের দুয়ারে দুয়ারে যতটুকু পাচ্ছেন, যতগুলো অলিগলিতে যাওয়া যাচ্ছে সবগুলোই তারা যাওয়ার চেষ্টা করছেন এবং দলীয় নেতাকর্মীরা তাদের সাথে আছেন, তাদেরকে সহযোগিতা করছেন এবং এক ধরনের উৎসবের আমেজ বলা চলে পুরো ভোটের নগরীতে পরিণত হয়েছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি যেমন দিচ্ছেন তেমনি আমরা দেখছি ভোটারদের কথাও শুনছেন। ভোটারদের পক্ষ থেকে যে সকল দাবি দেওয়া প্রত্যাশা আছে সেগুলো তারা শোনার চেষ্টা করছেন। মূলত বিএনপির যিনি প্রার্থী আছেন তিনি শিক্ষা নিয়ে কাজ করার কথা বলছেন, স্বাস্থ্যের কথা বলছেন, চট্টগ্রামে আরও একটি পূর্ণাঙ্গ হাসপাতাল করার জন্য তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এবং আমরা যেটি দেখছি যে এইসব এলাকার যে সকল সমস্যা আছে, সড়কের উন্নয়নের একটি বিষয় আছে, মশা, আবর্জনা এবং জলাবদ্ধতার যে সমস্যাগুলো, সেগুলো যেমন গুরুত্ব পাচ্ছে, তেমনি আমরা দেখছি যে আসলে যেগুলো চট্টগ্রামের অন্যান্য যে সমস্যাগুলো, বিশেষ করে চট্টগ্রামের যেই দীর্ঘদিনের একটি সমস্যা রয়েছে জলবায়ু এবং চট্টগ্রামের সাধারণ মানুষের যে নিত্যদিনের দুর্ভোগ, যানজট, সেগুলো কিন্তু এখানে গুরুত্ব পাচ্ছে এবং আমরা দেখছি যে অভিনব পদ্ধতিতে, অভিনব উপায় ব্যবহার করে তারা ভোটারদের মন আকর্ষণের চেষ্টা করছেন। এখানে ঢোলের বাদ্য এবং যারা দলীয় নেতাকর্মী আছে তাদের স্লোগান ব্যবহার করে এখানে এলাকাবাসীর ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে এবং প্রার্থী যিনি আছেন তিনি হাত নেড়ে আশপাশের যারা ভোটার আছেন, স্থানীয় আছেন, তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন এবং
এই পুরো প্রচারণায় দেখা যাচ্ছে যারা দলীয় নেতাকর্মী তারা যেমন অংশ নিচ্ছেন, তেমনি স্থানীয় মানুষদেরও একটি উৎসাহ আগ্রহ আছে। তো চট্টগ্রামের যেই সমস্যাগুলো সেগুলো কিন্তু আমরা দেখছি সাধারণ যে সমস্যাগুলো সেগুলো যেমন গুরুত্ব পাচ্ছে, জলাবদ্ধতা, মশা, আবর্জনা। তবে কিছু কিছু সমস্যা যেগুলো আসলে চট্টগ্রামকে সামনে হুমকিতে ফেলতে পারে, কিংবা কিছুটা বৈশ্বিক সমস্যা বলা চলে, যেমন জলবায়ুর সমস্যা, সুপেয় পানির সমস্যা, কিংবা পানির স্তর নিচে নামার ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা দেখছি যে খুব একটা প্রার্থীর প্রচারণায় কিংবা প্রতিশ্রুতিতে স্থান পাচ্ছে না। যে সকল বিষয় আসলে জনবান্ধব কিংবা জনগণ যেসব প্রত্যাশা করেন সেসব বিষয়কেই তারা প্রাধান্য দিয়ে এখানে প্রচারণা চালাচ্ছেন। এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আমরা দেখছি বিভিন্ন দলের প্রার্থীরা বিভিন্ন উপায় ব্যবহার করে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাব আমরা কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। ফয়সাল করিম যেমনটি দেখাচ্ছিলেন যে চট্টগ্রামে একটা জমজমাট নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে, কুষ্টিয়ার কি পরিস্থিতি একটু জানান। দেখছেন ঠিক আমি এখন রয়েছি কুষ্টিয়ার যে 3 আসনে যে তীরমোহনী যে এলাকা ঠিক সেখানে রয়েছে। এখানে আসলে যে নির্বাচনী প্রচারণা বিশেষ করে যে কুষ্টিয়া জেলা কিন্তু জেলা জুড়েই কিন্তু আমরা দেখছি বিভিন্ন দলের যে প্রার্থীরা রয়েছেন তারা যে নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং একেবারে সকাল থেকে তারা কিন্তু গভীর রাত পর্যন্ত তারা নির্বাচনী যে প্রচারণা সেটি আসলে চালিয়ে যাচ্ছেন, ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। ঠিক আমি এখন রয়েছি কুষ্টিয়ার যে তীরমোহনী যে এলাকা এখানে গণ অধিকার পরিষদের যিনি প্রার্থী রয়েছেন ডক্টর শরীফুল ইসলাম, তিনি আসলে তার যে নির্বাচনী এলাকার সেখানে তিনি যে গণসংযোগ করছেন এবং মূলত এই সময়ে আমরা দেখছি ঠিক এখন যে সন্ধ্যা গড়িয়ে কিন্তু এখন রাত, এখন ঠিক এই সময়ে তিনি কিন্তু একেবারে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে একেবারে বাজার সহ আসলে হাট বাজার সহ বিভিন্ন এলাকায় কিন্তু ঘুরে ঘুরে তিনি এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তিনি বিভিন্ন যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি আসলে দিচ্ছেন এবং একটু বলে রাখি যে তিনি বলছেন যে নির্বাচিত হলে যে এই আসন এলাকায় বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে, যে অবকাঠামো উন্নয়নের যে বিষয়গুলো রয়েছে এইসব বিষয়গুলো নিয়েও তিনি আসলে কথা বলছেন এবং সেগুলো কিন্তু ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তিনি বলছেন যে নির্বাচিত হলে সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ করবেন। এবং বলে রাখি যে এই যে প্রচারণার যে বিষয়টি এবং একটু বলে রাখি যে এই আর মাত্র 8 দিন বাকি, এরই মধ্যে যে 8 দিনের বাকি আর 8 দিন রয়েছে, এর মধ্যে আমরা দেখছি যে এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। পলাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আবারও জানছিলাম সারা দেশে নির্বাচনী প্রচারণার খবর, আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন। নির্বাচনের সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর 7টি যুদ্ধ জাহাজ মোতায়েন থাকবে। নিয়োজিত থাকবে নৌবাহিনীর 5000 সদস্য। কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে প্রশাসনের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। এ সময় প্রশাসন ও নৌবাহিনীর সাথে মতবিনিময় এবং নির্বাচন কেন্দ্রের প্রস্তুতি ঘুরে দেখান তিনি। এ সময় তিনি আরও বলেন, এবার নির্বাচনের 16টি সংসদীয় আসনের দায়িত্ব পালন করবে নৌবাহিনী। এবারের নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের দিকে যাত্রা করবে। আগে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় কম থাকলেও এবার সুসমন্বয় তৈরি হয়েছে। দেশ গঠনেও আগামীতে সবাই একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ায় কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানিয়েছেন। আমাদের মোট 5000 সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া আমাদের দ্বীপাঞ্চল এবং উপকূলীয় এলাকায় 7টি জাহাজ সার্বক্ষণিক মোতায়েন থাকবে। এর বাইরে আমাদের যে রুটিন যেই দায়িত্ব, আমাদের নিত্য নৈমিত্তিক যেই টহল আমাদের দেশের পূর্ব সমুদ্র সীমানায় এবং পশ্চিম সমুদ্র সীমানায়, এটাও একই সাথে বলবৎ থাকবে। যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 2টি মাটি কাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সকালে শার্শা উপজেলার বালুন্ডা দক্ষিণ পাড়ার গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে প্রবাসী জাকিরের ভিটায় বাথরুমের হাউস নির্মাণের মাটি কাটার কাজ করছিলেন ওই 2 শ্রমিক। কাচারিপুকুর পাড় এলাকায় আনুমানিক 1.5 ফুট গভীরে হঠাৎ বিকট শব্দে মাটির নিচে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং 2 শ্রমিক গুরুতর আহত হন। পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ধারণা করা হচ্ছে আগে থেকেই কেউ নাশকতার উদ্দেশ্যে বোমাটি মাটিতে পুঁতে রাখে।
বিস্ফোরণের স্থান থেকে আলামত সংগ্রহ করা হয়। এই ঘটনায় তদন্ত চলছে। এক দেড় হাত মতো খোঁড়া হয়ে গেছে, হওয়ার পরে আপনার ওইটা ধরো ওর গায়ে লেগে গেছে, হয়তো নিচে পোতা ছিল না, তো প্রথমেই ফেটে যাইতো। মাটি 2 ফুট মতো ছুড়িলাম, ফুটি ওই কি কোথায় সাথে বাস ঠেকলে বলতে পারবো না, তবে দুজন দেখেছি। চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের কাছে ইজারার প্রক্রিয়া বন্ধের দাবিতে ৫ম দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি মঙ্গলবার পর্যন্ত অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। এই কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। ক্যাপ্টেনরা কাজে যোগ না দেওয়ায় টাগ বোটের মাধ্যমে বন্দরে জাহাজ ভেড়ানো বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা বলছেন কর্তৃপক্ষ দাবি না মেনে আন্দোলনকারীদের চাপ প্রয়োগ করছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে শাস্তিমূলক বদলি করা হয়। আর এসব সিদ্ধান্ত প্রত্যাহার ও বিদেশি অপারেটরদের সাথে চুক্তি প্রক্রিয়া বন্ধ না হলে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন শ্রমিকরা। এদিকে পণ্য খালাস বন্ধ থাকায় আমদানিকৃত ভোগ্য পণ্যের বাজার অস্থির হয়ে উঠতে পারে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের কর্মবিরতি চলছে। আমরা সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের সমর্থনে আমরা চট্টগ্রাম বন্দরের আমরা দেখেছি সকাল থেকে চট্টগ্রাম বন্দরের কোনো অংশেই কোনো অপারেশনাল কাজ, এমনকি বহির্নোঙর থেকে বিদেশি জাহাজ আনা নেওয়ার কাজ বন্ধ রয়েছে। জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে কথা বলছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি এখানে। আমি একটুখানি নিরাপত্তা চাই। একজন মা তিনি চিন্তা করেছেন আমি নারী হিসাবে আমার কর্মক্ষেত্র ভিন্ন ভিন্ন। প্রথমে আমার সন্তানদেরকে আমি ধারণ করেছি, আদরে যত্নে ভালোবাসায় বুকের দুধ দিয়েছি, এরপরে তিলে তিলে তাদেরকে মানুষ করার জন্য আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করেছি। আমি চাই আমার সম্মানটা স্বীকৃতিটা একজন মা হিসাবে। আমি চাই আমার সন্তানটা হবে এমন একটি সমাজের নাগরিক, যেই নাগরিক আমার সন্তান এবং আমাকে শতভাগ নিরাপত্তা বিধান করবে। একজন সাধারণ নাগরিকের আকাঙ্ক্ষা ছিল কোন অশুভ শক্তি যদি তার অধিকারের উপরে হাত দেয়, তাহলে সে যখন বিচারের আঙ্গিনায় যাবে সেখানে সে ন্যায় বিচার পাবে। আমাদের দেশের মানুষের প্রত্যাশা আকাশচুম্বী নয়। আমাদের দেশের মানুষের প্রত্যাশা খুবই সীমিত। কিন্তু আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি, এই অধিকার, মর্যাদা এবং প্রত্যাশার জায়গাটা আমরা 54 বছরে তৈরি করতে পেরেছি কিনা, নিঃসন্দেহে স্বীকার করতে হবে আমরা পারিনি। আজকে ঘরে বাইরে কোথাও শান্তি নেই, সম্মান নেই, নিরাপত্তা নেই। আজকে চতুর্দিকে আমাদের শিক্ষিত যুবক যুবতীদের বেকারত্বের যন্ত্রণায় হাহাকার। কেন? এ দেশটা তো এমন হওয়ার কথা ছিল না। আসলেই কি আমাদের রিসোর্স বা সম্পদের অভাব, নাকি অন্য কিছু? সম্পদের অভাব আমি স্বীকার করি না। অভাব যদি সম্পদের হতো তাহলে 15.5 বছরে আমাদের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হলো কিভাবে? এই পাচারকৃত অর্থই শুধু লুটপাটের অর্থ নয়, এর বাইরে অজানা অনেক অর্থ রয়ে গেছে। আমাদের সংকট, আমাদের সমস্যা, আমাদের অভাব হচ্ছে দায়বদ্ধতা, সততা, চরিত্র এবং দেশপ্রেমের। এই জায়গাটা যদি সঠিক থাকতো তাহলে অবশ্যই আমি কে এটা চিন্তা করার আগে আমি ভাবতাম আমার দেশটা কোথায়। আমরা রাজনীতিতে বলে থাকি খুব চড়া গলায়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বাট ইনফ্যাক্ট আমরা কি 54 বছরে তার স্বাক্ষর রাখতে পেরেছি? বরঞ্চ বিবেক দিয়ে, হৃদয় দিয়ে যদি চিন্তা করা যায় তাহলে স্বীকার করতেই হবে
আমরা জাস্ট স্লোগানের উল্টাটাই করেছি। আমার দেশের চেয়ে আমার দল বড়, দলের চেয়ে আমি বড়, এবং সেইটাই কর্মক্ষেত্রে বাস্তবে প্রমাণিত হয়েছে। এ বৈষম্য শুধু ৫৪ বছরের বাংলাদেশে না, এর আগেও ছিল, তারও আগে ছিল। এই জন্য ৪৭ থেকে এই জাতির স্বাধীনতার সূচনা, পরবর্তী পর্যায়ে বঞ্চনার হাত ধরে আবার ৭১, এরপরে আবার দফায় দফায় অনেক গণ অভ্যুত্থান, এবং শেষ পর্যন্ত এসে ঠেকেছে ২৪-এ। এই ২৪-এ অতি সামান্য একটা দাবি নিয়ে আমাদের তরুণ এবং যুব সমাজ তারা প্রথমে আওয়াজ তুলেনি। তারা নিয়মতান্ত্রিকভাবেই চেয়েছিল যে দাবি ১৮ সালে মেনে নেওয়া হয়েছিল, সেই দাবিকে পাল্টে ফেলা হয়েছিল নিজেদের নিয়ন্ত্রিত কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তৎকালীন সরকারের পক্ষ থেকে। জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে কথা বলছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা শুনছিলাম তার বক্তব্য। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।